আর বিতরণী সভায় বক্তব্য দিচ্ছে। ওর শরীরের ভাষা দেখে বোঝা যায় যে সে ভয় পাচ্ছে না। সাঁতার শেখার ক্লাসে নিতুর ইন্সট্রাক্টর বললেন, তোমার ডুবে যাবার ভয় নেই কারণ তুমি লাইফ জ্যাকেট পরে আছো। নিতুও জানে যে তার ডুবে যাবার কোনো আশঙ্কা নেই। শিক্ষক ক্লাসে পড়ানো শেষ করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি এখন সামনে এসে আজকে আমরা যা পড়লাম তা সংক্ষেপে বলতে পারবে? বেশিরভাগই হাত তুলল। প্রথম ছবিতে রাকিবের, দ্বিতীয় ছবিতে নিতুর মধ্যে কি দেখেছ এবং তৃতীয় ছবিতে শ্রেণীতে যারা হাত তোলেনি তাদের মধ্যে কিসের অভাব ছিল? নিতু ও রাকিবের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস ছিল, তাই তারা একটুও ভয় পায়নি। তৃতীয় ছবিতে কারো কারো মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল, তাই তারা হাত তোলেনি। তারা ভয় পাচ্ছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল না। তাহলে আত্মবিশ্বাস বলতে আমরা কি বুঝব? আত্ম মানে তো নিজ। তাহলে আত্মবিশ্বাস মানে কি নিজের ওপর বিশ্বাস? হ্যাঁ, ঠিক তাই। আত্মবিশ্বাস মানে হল নিজের জ্ঞান, কর্মক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কে বিশ্বাস ও আস্থা। যাদের নিজেদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কে জানা আছে ও সেটার ওপর যথাযথ আস্থা ও বিশ্বাস রয়েছে, তারাই আত্মবিশ্বাসী। চলো একটা গল্প শুনি। এক দেশে ছিল এক লোক। তার নাম ছিল হাবু। সে খুব করে খেত শুধুই দুধ সাগু। সে নিজেকে খুবই পালোয়ান মনে করত। যদিও তার গায়ে তেমন বল ছিল না, তো সে ভাবল গায়ে বল থাকলেই উড়া যায়। তাই সে শহরময় ঘোষণা করে বসল যে সে পাহাড় থেকে লাফ দিয়ে উড়ে বেড়াবে। বোকা হাবুর মাথাতেই এলো না যে উড়তে হলে পাখা দরকার, আর উড়তে শেখাটাও দরকার। তো সে যথারীতি নির্দিষ্ট দিনে পাহাড়ে উঠল। সবাই তাকে নিষেধ করল, কিন্তু কে শোনে কার কথা? হাবু ভাবল সে বিখ্যাত হয়ে যাবে দেখে সবার অনেক হিংসা হচ্ছে, তাই তারা তাকে নিষেধ করছে। নিজের বিশ্বাস মতো হাবু দিল লাফ। আর তারপর যা হবার তাই হল, একেবারে চিৎপটাং। হাবুর নিজের প্রতি এই বিশ্বাস কিন্তু আত্মবিশ্বাস নয়, বরং অতি বা ভুল বিশ্বাস। আত্মবিশ্বাস হল নিজের প্রকৃত ক্ষমতা জেনে বুঝে তারপর নিজের প্রতি বিশ্বাস বা আস্থা তৈরি হওয়া। কাজ, প্রত্যেক শিক্ষার্থী নিজে কোন কোন ব্যাপারে আত্মবিশ্বাসী তা নিয়ে খাতায় লিখবে এবং ক্লাসে সবার সামনে উপস্থাপন করবে। আমি যেসব বিষয়ে আত্মবিশ্বাসী। আমি পড়ালেখার প্রতি আত্মবিশ্বাসী। নিয়মিত পড়াশোনা করি বলে ক্লাসে প্রশ্নের উত্তর দিতে ভয় পাই না। শিক্ষক কিছু জিজ্ঞেস করলে আমি হাত তুলতে পারি। আমি দলগত কাজে আত্মবিশ্বাসী। বন্ধুদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারি এবং সবার মতামত শুনে সিদ্ধান্ত নিতে পারি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আত্মবিশ্বাসী। নিজের কাপড় চোপড় ও বইখাতা নিজেই গুছিয়ে রাখি। আমি খেলাধুলায়ও আত্মবিশ্বাসী। নিয়মিত অনুশীলন করার কারণে দৌড় ও ক্রিকেট খেলতে সাহস পাই। উপসংহার: নিজের ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে জানা থাকলে আত্মবিশ্বাস তৈরি হয়। চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস আরও বাড়ানো যায়। পাঠ 6, 7, 8 আত্মবিশ্বাসী মানুষের গল্প জেনে এসো আত্মবিশ্বাসী হই। অনেকেই মনে করেন আত্মবিশ্বাস হল জীবনে সফল হওয়ার মূলমন্ত্র। আত্মবিশ্বাসী না হলে জীবনে সফল হওয়া যায় না। জীবনে চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসে, কিন্তু যারা আত্মবিশ্বাসে বলীয়ান তারা সহজে হাল ছাড়ে না। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চলতেই থাকে তাদের প্রচেষ্টা। যত বাধাই আসুক কিছুই তাদের থামিয়ে রাখতে পারে না। যাদের আত্মবিশ্বাস নেই তারা অল্পতেই হাল ছেড়ে দেয়, মেনে নেয় পরাজয়। আমাদের মুক্তিযুদ্ধের কথা ভাবো। বছরের পর বছর ধরে পাকিস্তানিরা আমাদের বঞ্চিত করেছে। আমাদের টাকায়, আমাদের সম্পদে ওরা সম্পদ গড়েছে। তারপর আমরা যখন আমাদের ন্যায্য অধিকার চাইলাম, তখন ওরা আমাদের ওপর অকথ্য নির্যাতন চালাতে লাগল। 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে অতর্কিতে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। নির্বিচারে হাজার হাজার নিরস্ত্র ঘুমন্ত মানুষ হত্যা করল। সেই জুলুম আমরা মেনে নিইনি। আমরা তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছি। আমাদের না ছিল অস্ত্রশস্ত্র, না ছিল সামরিক প্রশিক্ষণ, কিন্তু আমরা বাংলা মায়ের দামাল ছেলে মেয়েরা দেশপ্রেম ও আত্মবিশ্বাসে বলীয়ান ছিলাম। তাই আমরা শত বাধা অতিক্রম করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। তোমরা কি মুসা ইব্রাহিমের নাম শুনেছ?
তিনি প্রথম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়ার সময় থেকেই তিনি পর্বতারোহণের কঠোর অনুশীলনে মগ্ন থাকতেন। এভারেস্টে আরোহণকালেও অক্সিজেন স্বল্পতা ও শারীরিক নানা বাধার মুখে পড়েন তিনি। বেশ কয়েকবার মৃত্যুমুখে পড়তে পড়তে বেঁচে ফেরেন। তবুও তিনি হার মানেননি, দমে যাননি, থেমে যাননি। আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে তিনি ঠিকই এভারেস্ট জয় করেছেন। চিত্র: এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম। বাংলাদেশের এক ছোট্ট শহরে ফেরদৌসীর জন্ম। ছোটবেলা থেকেই তার ইচ্ছা সে বিশ্ববিদ্যালয়ে পড়বে। তাই সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত। সে যখন স্কুলে পড়ত, তখন স্কুলে যাবার পথে কয়েকজন বখাটে ছেলে তাকে বিরক্ত করত। ফেরদৌসী ছিল সাহসী ও আত্মমর্যাদাবান মেয়ে। সে এর তীব্র প্রতিবাদ করেছিল। সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে অ্যাসিড নিক্ষেপ করে। ফলে সে অন্ধ হয়ে যায়। কিন্তু কোন কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। সে তার লেখাপড়া চালিয়ে যায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তার অভিভাবকরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয় এবং তাদের দুজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। ভবিষ্যতের কথা চিন্তা করে এলাকার যুবকদের নিয়ে অভিভাবকেরা সন্ত্রাসবিরোধী সংগঠন গড়ে তোলেন। ভবিষ্যতে যেন আর কোন ফেরদৌসী অ্যাসিড সন্ত্রাসের শিকার না হয় সে লক্ষ্যে তারা কাজ করছে। এসো আত্মবিশ্বাসী হই। নিচের ছবিগুলো দেখে বলো তুমি কোথায় কোথায় আত্মবিশ্বাসী হতে পারো। 1, 2, 3, 4 ছবিগুলো দেখে আমরা যেসব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে পারি। 1. শ্রেণীকক্ষে কথা বলা ও মত প্রকাশে শিক্ষকের সামনে প্রশ্নের উত্তর দেওয়া, নিজের মতামত বলা ও উপস্থাপন করতে আত্মবিশ্বাসী হওয়া। 2. বিপদে ও সংকটে সাহসিকতায় দুর্ঘটনা বা অসুস্থতায় কাউকে সাহায্য করা, ভয় না পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। 3. খেলাধুলা ও শারীরিক কাজে সাইকেল চালানো। খেলাধুলা করা কিংবা নতুন কোনো শারীরিক দক্ষতা শেখায় আত্মবিশ্বাসী হওয়া। 4. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অন্যায়, বৈষম্য বা অবিচারের বিরুদ্ধে কথা বলা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। এসব ক্ষেত্রেই নিয়মিত চেষ্টা, অনুশীলন ও নিজের ওপর বিশ্বাস রাখলে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। কাজ: সংসদীয় আলোচনা। শ্রেণীর শিক্ষার্থীরা প্রথমে 2 ভাগ হয়ে যাবে। প্রতি ভাগে ছেলে মেয়ের অনুপাত সমান থাকবে। 2 ভাগের প্রথম ভাগ হবে সরকার পক্ষ ও দ্বিতীয় ভাগ হবে বিরোধী পক্ষ। উভয় পক্ষই শিক্ষকের সহায়তায় তাদের 2-3 জনের প্রতিনিধি নির্বাচন করবে। এই প্রতিনিধি নিচের ইস্যুতে তার দলের ভূমিকা বা অবস্থান ব্যাখ্যা করবে। শিক্ষক এই ক্ষেত্রে মাননীয় স্পিকারের ভূমিকা নিতে পারেন। বাল্যবিবাহ, যৌতুক প্রথা রুখতে আমি কি করতে পারি এবং কী ধরনের ভূমিকা রাখতে পারি। শিক্ষক তাদের ভাবনা, চিন্তা ও বক্তব্যসমূহের সামগ্রিক মূল্যায়ন ও সারসংক্ষেপ উপস্থাপন করবেন। এই কাজের জন্য 2টি শ্রেণী কার্যক্রম বরাদ্দ করতে হবে। সংসদীয় আলোচনা। সংস্করণ: বাল্যবিবাহ, যৌতুক প্রথা রুখতে আমি কি করতে পারি এবং কী ধরনের ভূমিকা রাখতে পারি। সরকার পক্ষের বক্তব্য, নমুনা। মাননীয় স্পিকার, আমি সরকার পক্ষের প্রতিনিধি হিসেবে বলতে চাই, বাল্যবিবাহ ও যৌতুক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এগুলো রুখতে আমরা শিক্ষার্থীরা প্রথমে নিজের পরিবারে সচেতনতা তৈরি করব। বাল্যবিবাহ ও যৌতুক যে আইনত অপরাধ, তা সবাইকে জানাব। কোথাও এমন ঘটনা ঘটতে দেখলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে জানাব। স্কুলে সচেতনতামূলক আলোচনা ও পোস্টার তৈরি করব। এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে আমরা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। বিরোধী পক্ষের বক্তব্য, নমুনা। মাননীয় স্পিকার, বিরোধী পক্ষের পক্ষ থেকে আমরা বলতে চাই, শুধু আইন জানালেই হবে না, মানসিকতার পরিবর্তন জরুরি। মেয়েদের শিক্ষিত ও আত্মনির্ভরশীল করতে হবে। পরিবারকে বোঝাতে হবে, মেয়েরা বোঝা নয়। আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়াব। সমাজ বদলাতে হলে আমাদের সবাইকে আত্মবিশ্বাসী ও সাহসী ভূমিকা রাখতে হবে। উপসংহার: শিক্ষকের সারসংক্ষেপ ভাবনা। আত্মবিশ্বাস মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়। বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে শিক্ষার্থী হিসেবে সচেতনতা সৃষ্টি, আইন সম্পর্কে জানা।
প্রতিবাদ করা এবং মানবিক মূল্যবোধ চর্চাই আমাদের প্রধান দায়িত্ব।